এই মুহূর্তে সবার নজর বাংলাদেশের দিকে। ভারতবর্ষ থেকে আমরা যারা রয়েছি আমাদের নজর তো বাংলাদেশে রয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, তারাও তো এই মুহূর্তে জেরবার হয়ে যাচ্ছেন। মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন, অর্থনীতির যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বিভিন্ন জায়গা থেকে আমরা এই খবরটা পাচ্ছি, আমরা জানি না এটা কতটা সত্য, যে মোহাম্মদ ইউনূস নিজেও খুবই বিব্রত অবস্থায় রয়েছেন। যেভাবে এই সরকারটা চলছে, যেভাবে বারবার উপদেষ্টাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হচ্ছে, বিএনপি তারা বিড়ম্বনায় ফেলছে, অন্যদিকে রয়েছে জামাত, কোথাও গিয়ে যেন একেবারে জেরবার হয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস এই ইন্টারিম সরকারটাকে টেনে নিয়ে যেতে, এবং নির্বাচনের কোনো রূপরেখা এখনো পর্যন্ত দিতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষেরও কি ধৈর্যচ্যুতি ঘটছে? ধন্যবাদ ইন্দ্রজিৎ কুণ্ডু। আসলে যে আলোচনাটি হচ্ছিল এতক্ষণ ধরে, তুমি বলছিলে বাংলাদেশের পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ নাজুক। তুমি যে চিত্র তুলে ধরেছ, বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটি আছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকারটি সাংবিধানিকভাবে একটি অবৈধ সরকার, এটি সংবিধানের বাইরের সরকার। এটিকে তোয়াক্কা না করেই এই সরকারটি প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং কি প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটিও সবাই জানে। অনেক আলোচনা হয়েছে এটি নিয়ে, যে একটি বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের নামে যে একটি ঘটনা ঘটেছে, সেটি তো মূলত ছাত্র আন্দোলন ছিল না, সেটি ছিল একটি জঙ্গি টাইপের আন্দোলন, যেটির ইন্ধনদাতা ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই, এবং যার নেপথ্যে একটি বিদেশি রাষ্ট্র যারা কাজ করেছে। সেই পরিস্থিতিতে 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর সেখানে 8 আগস্ট একটি নতুন সরকার গঠন করা হয়, যে সরকারে প্রধান করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি একটু সাংবিধানিক ব্যাখ্যায় যাব, যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন তো তার স্থলে রাষ্ট্রপতি সংসদের যিনি স্পিকার থাকেন তাকে মনোনয়ন করেন রাষ্ট্রপ্রধান হিসেবে, অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে, এবং তারপর যদি অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে স্পিকার সেটি অপারগতা প্রকাশ করেন তাহলে ডেপুটি স্পিকারকে সেটি করা হয়। এটি হলো সংবিধান। কিন্তু বাংলাদেশের পরবর্তীতে যে আলোচনা আমরা শুনেছি, যে প্রধানমন্ত্রী তো পদত্যাগ করেননি, কিন্তু তখন সেনাপ্রধান বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার আলোকেই কিন্তু এই সরকারটি গঠিত হয়েছিল। কিন্তু সেটিও ছিল সংবিধানের বাইরে। কারণ সংবিধানের বাইরে এই কারণেই বলছি, যে এই সরকার গঠনের পর জাতীয় সংসদের স্পিকারকে, এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়, জাতীয় সংসদের স্পিকার নিজে পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেন। তো সেটি একদমই সংবিধানের সাথে সাংঘর্ষিক একটি কাজ ঘটেছে। তো তারপরে যেটা এই সরকার গঠিত হয়েছে মূলত আদালতের একটি মৌখিক নির্দেশ, মানে পরামর্শ অনুযায়ী। তো আদালতের কোনো মৌখিক পরামর্শে যদি কোনো সরকার গঠিত হয়, সেই সরকার কখনোই বৈধ সরকার হিসেবে সংবিধান সাপোর্ট করে না। এক্ষেত্রে এটিকে আমরা অবশ্যই অবৈধ সরকার হিসেবেই আখ্যায়িত করতে হবে, যদি আমরা সংবিধান মানি বাংলাদেশে। কারণ সাংবিধানিক ভিত্তিতে শপথ হয়েছে, কিন্তু সংবিধানকে রক্ষা করে শপথ হয়নি। স্বাভাবিক কারণেই একটি অবৈধ সরকার। তো এই অবৈধ সরকার গঠনের পর থেকেই যারা এই অবৈধ সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি আছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং একজন নোবেল লরিয়েট, সেই হিসেবেই মানুষ তারে বাংলাদেশের চেনে থাকে। তো বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো সংকটকালীন মুহূর্তে মোকাবেলায় কখনো পায়নি। বিশেষ করে বাংলাদেশের কোনো দুর্বিষহ সময়ে বা কোনো সংকটে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক বা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছে এর কোনো নেই, বা ডক্টর মোহাম্মদ ইউনূস তার জীবদ্দশায় কখনো রাষ্ট্রের বা সমাজের কোনো কাজে সম্পৃক্ত হয়েছেন, রাজনৈতিক কাজে সম্পৃক্ত হয়েছেন, তার নজির নেই। তো যখন তাকে প্রধান উপদেষ্টা হিসাবে বসানো হয়েছে, ঠিক সেই মুহূর্তে উনি একটা ইন্টারভিউতে গত কয়েকদিন আগে বলেছেন, নিউ এজের, আমি জানি না তুমি দেখেছো কিনা, সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে সময় ছিল না হাতে, সামনে যাদেরকে পাওয়া গেছে তাদেরকে নিয়েই সরকার গঠন করা হচ্ছে। এটি একটা মানে অর্বাচীনের কথা, যে সামনে যাদের পাওয়া গেছে। এখন উনি সামনে কাদের পেয়েছেন? উনি গ্রামীণ ব্যাংকের 2জন পরিচালককে নিয়েছেন, উনি ওনার একজন ব্যক্তিগত বন্ধুকে, উনি 3জন
এনজিও প্রতিনিধি মানে উনি যে খুব একটা প্রিপারেশন নিয়ে মাঠে নামতে পারার সেই সুযোগ তার হয়নি, এবং সেটা যথেষ্ট বিড়ম্বনার মধ্যে তিনি পড়েছেন আজ যখন পরিচালনা করছেন। হ্যাঁ, তো উনি মানে এই কথাটা আমি এই কারণেই বলেছি যে উনি যাদেরকে সরকারের অংশীদার বা সরকার পরিচালনার দায়িত্বে নিয়েছেন এরা প্রত্যেকেই অর্বাচীন, অন্তত এই ব্যাপারে বলবো অদক্ষ। স্বাভাবিক কারণেই পুরো সরকার ব্যবস্থাটাই ভেঙে গেছে। প্রথম থেকে আজ পর্যন্ত সরকারের মধ্যে অনেকগুলো গ্রুপ অনেকভাবে মত পোষণের জায়গা থেকে। আমি শুরুতে একটু তোমায় থামাই শহীদুল, আমি আর একটু রিওয়াইন্ড করি। সেখানে গিয়ে আমি যদি এটা দেখি যে কিছুদিন আগে আমরা দেখলাম, মাত্র কয়েক মাস আগে, যে চূড়ান্ত আন্দোলন আবার নতুন করে শুরু হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি ভবনের বাইরে আন্দোলন হলো এবং রাষ্ট্রপতির পদত্যাগ এবং তার ডেডলাইন। এই যে বারবার ছাত্ররা, কিছু ছাত্র তার সরকারের অঙ্গ, কিছু ছাত্র তারা সরকারের অঙ্গ নন, কিন্তু বলা হচ্ছে তারা নাকি গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা তাদের ক্ষমতা এবং প্রতিপত্তিও বারবার মানুষের সামনে সেটা প্রকাশ পাচ্ছে। তারা কি লিগ্যাল স্ট্যাটাসে তারা সেটা করছেন কেউ জানে না, কিন্তু তারা ডেডলাইন সেট করে দিচ্ছেন সরকারকে যে এই তারিখের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, এই তারিখের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এটা তো বলা যেতেই পারে যে তারা গান পয়েন্টে সরকার চালাচ্ছেন বাইরে থেকে, বা তারা সরকারটিকে হস্টেজে রাখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস, তিনি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, একজন নোবেল লরিয়েটও বটে, তার কথার কি খুব একটা দাম বা মূল্য এই ছাত্ররা দিচ্ছেন না? এটা একটি ভালো প্রশ্ন, কারণ বাংলাদেশের সরকার এই মুহূর্তে ডক্টর ইউনূস একটা পাপেট। সে তার ব্যক্তিগত মতামত বা তার কোনো কি বলে যে পরামর্শ এই সরকারে খুব বেশি এক্সিকিউট হচ্ছে না, তার প্রমাণ কিন্তু আমরা বারবার পেয়েছি। এবং আমি একটু ওই ইন্টারভিউতে আবার বলছি যে সে ব্যক্তিগতভাবে নিজেই বলেছেন যে উনি আসলে এই কাজে দক্ষ নয়, উনি আকস্মিকভাবে এসেছেন এবং উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। উনি স্বীকার করেছেন সেটি, যে রাষ্ট্র পরিচালনার যে কাজটি যদি সফল হয়ে যাব, না হলে কি হবে জানি না, উনি কিন্তু এটা বলেছেন। তো স্বাভাবিক কারণেই ওনার মধ্যে সরকারের সাথে যে সমন্বয় নেই, এবং আরো অনেকগুলো বিষয়, যেমন এখন যে বিষয়টি ছাত্র আন্দোলনের ব্যাপারটি বলা হচ্ছে, তুমি দেখো যে রিসেন্টলি ছাত্ররা একটি বিপ্লবী যে তারা যে বিপ্লব করেছে সেটার সপক্ষে একটি পেপারস তৈরির উদ্যোগ, একটি ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্র জায়গা থেকে সরকার প্রথম বলেছে এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই। তারপরে ছাত্ররা যখন এটি নিয়ে সমাবেশের ঘোষণা অব্যাহত রেখেছে, তখন বলেছে যে ছাত্রদের সঙ্গে বসে আমরা একটি ঘোষণাপত্র তৈরি করব। এখন তারা কিন্তু সেই ঘোষণাপত্র থেকে আবার সরে গেছে, বলছে যে এটা আমরা বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে যোগাযোগ করেছি যারা বিপ্লবের সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা এখানে নতুন ঘোষণাপত্র তৈরি করব। এবং এটা লম্বা প্রসেস, এটা এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না। এবং তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে এই ঘোষণাপত্রে কি থাকবে সেটা নিয়ে আমাদের মধ্যে এখনো ঐক্য হয়।